লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া। ৭ বছর পর মা ছেলের দেখা। জুলাই ঘোষণাপত্রের ৭ দফা অন্তর্ভুক্তির দাবি সার্জিসের। ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা চান হাসনাত। এবং শেখ হাসিনাকে ফেরত চেয়ে দেয়া কূটনৈতিক চিঠির জবাব দেয়নি ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে। সাথে আছে আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ৮ বছর পর সম্মুখ দেখা হলো মা ছেলের। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমরা জানি না আমাদের নেতৃত্ব কি হবে। আসুন, আপনাদের কাছে অনুরোধ জানাই, মানুষটির জন্য আসুন, আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরাতের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানান শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়েন। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে ৬ বার আবেদন করেন। সরকার তাতে সাড়া দেননি। এ নিয়ে বিএনপির নেতাকর্মী সমর্থকরা ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন বলেন, হাসিনার এমন কর্মকাণ্ড খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে এবং নেতাকর্মীদের মনে রক্তক্ষরণ ঘটিয়েছে। তার যে মানবিক যে চাহিদা, যে তাকে মানবিক কারণে যে কর্মকাণ্ডগুলো করানো হচ্ছে সেটা কিন্তু করানো হয়নি। কাজেই এটা অনেক অন্যায় করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, এটা অন্যায় করা হয়েছে জাতির প্রতি, কারণ জাতির ভালোবাসার প্রতীক হলো বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ১৮ কোটি মানুষ চেয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি ভালো চিকিৎসা হোক, কিন্তু এই খুনি হাসিনা সেটা করতে দেননি। তার কারণ হলো খুনি হাসিনা জিয়া পরিবারকে অনেক ভয় পায়, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে যত জনপ্রিয়, বাংলাদেশের ইতিহাসে এরকম জনপ্রিয় আর কোনো নেতানেত্রী হয়নি। এবং দেখেছেন যার কারণে তারা স্বৈরতন্ত্র চালিয়েছে। আপনি দেখেন একটি কথা, এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল, সে অসুস্থ খালেদা জিয়াকে নিয়েও হাসিনা কত বাজে বাজে কথা বলেছে, শুনেছেন আপনার সরকারি। সেই কথা কিন্তু আল্লাহর রহমতে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি স্বাধীন বাংলাদেশে, একটি গণতান্ত্রিক দেশে মুক্ত হয়ে কিন্তু তিনি চিকিৎসার জন্য গেছেন। ওই খুনি হাসিনার দয়া দাক্ষিণে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে যাননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সুযোগ না দিয়ে যে অন্যায় করেছে, সেই অন্যায়ের প্রতিফলন হাসিনাকে ভোগ করতেই হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি আমিনুল হক বলেন, খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য স্বেচ্ছায় কারাবরণ করেছেন। দেশ ও জনগণের স্বার্থে হাসিনার সরকারের সাথে আপোষ করেননি। এটি বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা এবং কাতার সরকার যেভাবে খালেদা জিয়াকে সম্মান দেখিয়েছেন, এতে কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন বিএনপির নেতাকর্মীরা। প্রতিহিংসা পরায়ণ অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তাকে না দিয়েছেন মুক্তি, না দিয়েছেন চিকিৎসার কোনো ব্যবস্থা, যার জন্যে আজকে এতদিন পরে তার অসুস্থতাগুলো দীর্ঘসূত্রিতার কারণে জটিল পর্যায়ে গেছে। যে কথাটি বলছিলাম, এক জটিল শারীরিক অবস্থা নিয়ে তাকে আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। এবং ৯ বছর যিনি আপসহীন লড়াই করে তিনি বাংলাদেশে গণতন্ত্র এনে দিয়েছিলেন এবং পরবর্তীতে যিনি সারা বাংলাদেশের প্রতিটি গ্রামকে একটা যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে এনেছিলেন, যে মানুষটির কারণে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়েরা বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ পেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, সেই মানুষটি, যে মানুষটির জন্যে, যে মানুষটি দেশের ১৬ কোটি মানুষের দুঃখে কেঁদেছেন, সুখে হেসেছেন, সেই মানুষটি আজকে চিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা জানি না আমাদের নেতৃত্ব কি হবে। আসুন, আপনাদের কাছে অনুরোধ জানাই,
মানুষটির জন্য আসুন আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বারবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পরেও খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বাধা প্রদান করে অমানবিকতার পরিচয় দিয়েছেন এবং খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এটা অন্যরকম একটা অনুভূতি, সেটা মা এবং সন্তানের যে মানে ভালো লাগার একটি জায়গা, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ 8 বছর পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ হবে। মা এবং সন্তানের যে সাক্ষাৎ, সেটা আসলে অভূতপূর্ব একটি মুহূর্ত। তো আমরা সকলেই এটি ভেবেই পুলকিত হই যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মা এবং ছেলের যে আলিঙ্গন হবে, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা অন্যরকম একটা অনুভূতি। দর্শক, আপনারা অবগত আছেন যে জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার গৃহবন্দী করে রেখেছিলেন। তিনি বারবার গুরুতর অসুস্থ থাকার সাপেক্ষে তাকে উন্নত চিকিৎসা নিতে তাকে বাধা প্রদান করা হয়েছিল। তবে সর্বশেষ আওয়ামী লীগের সকল মামলা এবং মিথ্যা ষড়যন্ত্রের গ্যাড়াকল ভেঙে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আজকে এই লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তিনি বর্তমানে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি ঢাকা এয়ারপোর্টে রয়েছেন এবং পরবর্তীতে সেখান থেকে তাকে তারেক রহমান লন্ডনে রিসিভ করার কথা রয়েছে। তো দর্শক, পরবর্তী তার লন্ডনে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনার শেষে সবকিছু ঠিকঠাক থাকলে তিনি সর্বশেষ দেশে ওমরা হজ করে তিনি দেশে ফেরার কথা রয়েছেন। দর্শক, এই ছিল খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিদেশ গমনের সর্বশেষ অভিয়ারি ভোরের পাতা ঢাকা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, হাসিনা তার দোসরদের দিয়ে প্রতিটি স্থানে চাঁদাবাজি করেছেন। একনেতন্ত্র পরিবারতন্ত্র কায়েম করেছে। এখনও সিএনজি, অটোরিকশা ও বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে। বুধবার দুপুরে জুলাই ঘোষণাপত্র সম্পর্কে সব শ্রেণী পেশার মানুষকে জানাতে এবং ঘোষণাপত্রের 7 দফা অন্তর্ভুক্ত করার দাবিতে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড়ে লিফলেট বিতরণকালে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 15 জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা চাই। 31 ডিসেম্বরের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, আমরা চাই 15 জানুয়ারির মধ্যে গণঅভ্যুত্থানের প্রক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা হোক। বুধবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আপনাদের মতো আমিও পত্রিকার মাধ্যমে ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়টি জেনেছি। এটি ভারতের বিষয়। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা চিঠি দিয়েছি কিন্তু তারা এখনও জবাব দেয়নি। উল্লেখ্য, বুধবার ভারতের গণমাধ্যমে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বৈধভাবে ভারতে অবস্থানের জন্য শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ। রাজধানীর রমনা মডেল থানার নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 173 নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 16 এর বিচারক শিহাবুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। ভারতে আমনের মৌসুমেও কমছে না চালের দাম, বরং বেড়ে চলছে অস্বাভাবিকভাবে। সরবরাহেরও কমতি নেই বাজারে। লাগামহীন এই দামের ঊর্ধ্বগতি নিয়ে বিস্তারিত থাকছে নিজামুদ্দিনের রিপোর্টে। মাছে ভাতে বাঙালি, আবহমান কাল থেকে বয়ে আসছে এই বাক্যটি, যা বাস্তবতার সাথে যথেষ্ট মিল আছে। বাঙালি মানে ভাত, মাছ, ডাল, সবজি, এবং ভাতের সাথে ওতপ্রোতভাবে যেটা জড়িত, ভাতের আগেই চলে আসে চালের কথা। এবং আমরা কাওরান বাজারে আসছি চালের বাজার দর বিষয়, এবং যেটা আমরা জানছিলাম যে হু হু করে দাম বাড়ছে চালের দাম, এবং ক্রেতা এবং বিক্রেতা কে কি ভাবছে আমরা জেনে নিব, সাথেই থাকবে। চলছে আমন ধানের ভরা মৌসুম, বিদেশ থেকেও চাল আমদানি উন্মুক্ত। ভারত থেকে এরই মধ্যে বেসরকারি পর্যায়ে বিপুল পরিমাণ চাল এসেছে, মায়ানমার থেকেও আসবে। অন্তর্বর্তী সরকার চালের দাম
কমাতে আমদানি শুল্ক কমিয়েছেন অনেক। অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদনও ভালো হয়েছে। সব মিলিয়ে চালের কোনো সংকট নেই, কিন্তু দাম নিয়ন্ত্রণে আসেনি, উল্টো বাজারে বাড়ছে চালের দাম। এখন মেইন সমস্যা হলো আপনার কর্পোরেট কোম্পানিগুলো বাজারজাত করার পর থেকেই বাজারটা উথাল পাতাল হয়ে গেছে। আসলে এখন তো বড় মৌসুম, অগ্রহণী চাল, অগ্রহণী সিজন, এখন তো ধান প্রায় কৃষকের বাড়িতে ধান উঠছে, এখন দাম কমার কথা। এখন কেন বাড়ে এটা তো আমরাও তো বলতে পারবো না, কারণ এখন বাড়ার কথা না। আমি আমার অভিজ্ঞতা 42 বছর আমি ব্যবসা করি এই কারণ বাজারেই, কিন্তু আমি এরকম দেখি নাই। এখনই বাড়ার কারণটা আগে মেইলারদের জিজ্ঞেস করলে বলতো চাতালের সমস্যা, মেইল বন্ধ হয়ে আছে, শ্রমিক নাই, বা ওয়েদারের জন্য করতে পারে না। এখন তো ওয়েদারের কোনো সমস্যা নেই। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের হিসাব মতে মোটা চালের দাম বেড়েছে এক সপ্তাহে কেজিতে 3 থেকে 4 টাকা, আর মাঝারি চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। এই সময়ে সরু চালের দামও বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। কিন্তু কাউরান বাজারের ব্যবসায়ীরা বলছে ভিন্ন কথা। এক মাস ধরে বাড়তিছে, কিলোমিটার বাড়তে বাড়তে এখন দেখা যায় আপনার 78 থেকে 80 টাকা হয়েছে। গত বছরে এই সময় দেখা যায় ওই মিনিকেটটা ছিল আপনার 3400 টাকা, মানে 68 টাকা 70 টাকা এরকম ছিল, কিন্তু এক বছর ব্যবধান থেকে 10 টাকা পার কেজিতে বৃদ্ধি পেয়েছে। আর আপনার 28টা দাম কম আছে সিজনালি, এখন 28-এ অনেকই কম, যেমন 28-এ আপনার চলতেছে 59 টাকা 58 টাকা এরকম। মিনিকেট সর্বোপরি মিনিকেটের দাম বেশি। দাম বাড়ার কারণ হচ্ছে যে ফসল কম হয়েছে, উৎপাদন কম, এটাই দেখাচ্ছে আর কি। আর জিরা ধানটা নাকি বৈশাখে উৎপাদন হয়, ওইটা থেকেই মিনিকেট তৈরি হয়। সাপ্লাই এখন মোটামুটি পাওয়া যায়, টাকা হলে পাওয়া যায়। কাউরান বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় যে কাটারিভোগ চাল 74 থেকে 78 টাকা কেজিতে বিক্রি হলেও তা দাম বেড়েছে 76 থেকে 80 টাকা পর্যন্ত। মিনিকেট চাল 78 থেকে 80 টাকা বেড়ে 80 থেকে 82 টাকা কেজিতে 2 টাকা পর্যন্ত। BR 75 52 থেকে 54 টাকা এবং BR 28 চাল 65 থেকে 68, গুটি স্বর্ণা 53 থেকে 54 টাকা বেচা কেনা হচ্ছে এবং কোথাও কোথাও এর বেশিও হচ্ছে বলে জানা যায়। গত বছরের এই সময় BR 28 চাল 58 থেকে 60 টাকা, রঞ্জিত 52 থেকে 53, মিনিকেট 66 থেকে 68 এবং কাটারিভোগ 68 থেকে 70 টাকা বিক্রি হয়। এরই মধ্যে বিভিন্ন মানের প্রতি কেজি চালের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। 66 টাকা 64 টাকা দিয়ে কিনতাম, এখন আমরা মিনিকেট কিনতে গেলে আমাদের কাছে 76 টাকা থেকে 78 টাকা পর্যন্ত মিনিকেট কিনতে হইতেছে। নাজির শাল আছে, নাজির শালগুলো কিন্তু আমরা 62 টাকা 64 টাকা ওগুলো কিনতে হইতেছে 72 টাকা। তারপর কিছু নাজির আছে 80 টাকার উপরে। মেলারা তো বলে যে চাউল নাই, আর যদি এমন হতো যে চাউল নাই তাহলে তো সাপ্লাই বন্ধ থাকতো। চাউল যেহেতু নাই, দাম বাড়ার তো কোনো কথা না। দাম বাড়লে তারা ধান একবার কিনে, যদি তারা ধান বারবার কিনা লাগতো, তারা ধান কিনতে আসে বিক্রি করতে আসে, তাহলে হয়তো দাম বাড়তে পারতো। ধানের দাম তো বাড়ায় না, ধানের দাম তো দেখুন একটা রেট করে ওনারা কিনতে থাকে, বিক্রি করে। এখন ওনারাই ভালো বলতে পারে। আপনাদের দরকার মিলে যে জাজ করা যে আসলে বিষয়টা কি। পাইকারি মোকামে প্রতি কেজি চালে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে, আর বস্তা প্রতি বেড়েছে 100 টাকা পর্যন্ত। বিশেষ করে সরু ও মোটা চালের দাম আগে বেড়েছে, পরে বেড়েছে মাঝারি চালের দাম। একজন চাল ব্যবসায়ী বলেন আমনের ভরা মৌসুমেও বেশি দামে চাল কিনতে হচ্ছে তাদের। পাইকারিতে দাম বেশি পড়ায় খুচরাতে দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। তার অভিযোগ, খুচরা বাজারে কোনো সিন্ডিকেট হয় না, সিন্ডিকেট হয় মিল ও পাইকারি পর্যায়ে। বাজারে সরকারের নিয়ন্ত্রণ না থাকা এবং বাজারে তদারকি অভিযান না থাকার অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছে। যে সিন্ডিকেটটা বলছে, সিন্ডিকেটটা ভাঙা আসলে ভেরি ডিফিকাল্ট। আমাদের সিন্ডিকেট সব জায়গায় যারা বসে আছে প্রত্যেকটা জায়গায়, ওদেরকে আপনি সরিয়ে দেবেন, একটা নতুন লোক নিয়ে আসবেন, ওখানে ও পরিবর্তন সাথে সাথে করে ফেলতে পারবে। আমার কাছে মনে হয় না এরকম খুব কালকের মধ্যে এটা সম্ভব। এটা একটা অনেক দীর্ঘ সময় লাগবে। দীর্ঘ সময় পরবর্তীতে যদি এটা করতে পারে, কিন্তু যে দেশের 90% লোক কোথায় সরি বলবে, কোথায় তুতু ফেলবে জানে না, সেই দেশে পরিবর্তনের হাওয়া আপনি কালকে চাইলে পারবেন না। সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে আছে বলে অভিহিত করেন একজন ক্রেতা। সিন্ডিকেট থাকতে পারে, কারণ কনজিউমার কোম্পানির কাছে তো এখন অনেক টাকা, ওরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আর এরা তো ধান অবশ্যই বৈশাখে যেহেতু উৎপাদন হতে বৈশাখী কিনে রাখছে, নতুন থেকে কিনে নেয়, অতএব এখানে ধানের দাম বাড়ার কোনো প্রশ্ন আসে না। হয়তো তদারকি হলে সঠিক তদারকি অবশ্যই এটার গোপন রহস্য কি ওটা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে স্বাধীনতার সুফল পাবে না এদেশের মানুষ বলেও তার ক্ষোভ প্রকাশ করেন তিনি। 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজি চালের দাম। এই অস্বাভাবিক
বৃদ্ধির কারণে যেমন নাভিশ্বাস ক্রেতাদের তেমনি বিক্রেতারাও হিমশিম খাচ্ছে। সরবরাহ আছে পর্যাপ্ত, এখানে কেউ বলছে সিন্ডিকেটের কারণে হচ্ছে, কেউ বলছে মিল মালিক যারা আছে তাদের কারণে হচ্ছে। যে কারণেই হোক, অনেকে আবার অজানা কোনো কারণের বিষয় বলছেন। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন যাতে এই অস্বাভাবিক চালের দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসে, সাধারণ মানুষ যাতে অন্তত ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, এমনটাই প্রত্যাশা এখানকার সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং ক্রেতাদের। নিজামুদ্দিন, ভোরের পাতা, কারওয়ান বাজার। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও তার ছোট মেয়ে তাহসিন বাইসা বিনতে বেনজিরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে দুদকের পৃথক 2 আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন 2 মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালতে তাদের আয়কর নথি জব্দের আদেশ দেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। মঙ্গলবার ভোরে কয়েকটি এলাকায় শতাধিক ঘরবাড়ি, দোকানপাট হামলা, ভাঙচুর, লুটপাট চালিয়েছেন কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। এ সময় তাদের হামলায় কমপক্ষে 10 জন আহত হয়েছে। রনি মজুমদারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে রাকিব হাসানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। মঙ্গলবার ভোরে কয়েকটি এলাকায় শতাধিক বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে তারা। এ সময় তাদের হামলায় কমপক্ষে 10 জন আহত হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী জানান, এলাকার চিহ্নিত কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরা রসুলবাগ এলাকায় প্রভাব বিস্তার করতেই প্রতিপক্ষের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সাউন্ড হয়েছিল ওদের কারণে আমি নিচে নামছি বাসা থেকে। পরে নামার পরে দেখি যে এদিকে হাতে স্যান আসছিল, তারপরে ধারালো অস্ত্র আসছিল ওদের হাতে। পরে আমি নামার পরে আমরা জিজ্ঞাসা করছি কই থাকি, আনুমানিক 1টার কাছাকাছি হবে, আরো কম, 12:30টার দিকে আর কি। পরে আমরা জিজ্ঞাসা কই থাকি, পরে আমরা জিজ্ঞাসা করে কি আছে বাইর কর, বাইর করবো মানে পরে আমরা দিছে স্যানের উল্টা পিস দা বাড়ি, স্যানের উল্টা পাশ দা। কতজন ছিল? আনুমানিক 40 জন প্লাস, 40-50 জন প্লাস। বাগমারার মধ্যে লোক ঢুকছে প্রায় 50-60 জন অস্ত্র সহকারে, এবং আপনারা বিভিন্ন ইয়ের মধ্যে ফুটেজে দেখতে পাইবেন এরা গুলি করছে, যে গুলির আওয়াজ হয়েছে। এরা বিভিন্ন এলাকার মধ্যে হইলো আমাদের এই এলাকাটার একটা অভয়ারণ্য মনে করে সন্ত্রাসীদের। ওইখানে খালি জায়গা আছে রসুলবাগ, ওইখানের মধ্যে এরা মনে করেন সারা রাত্র হইলো আড্ডা মারে, বিভিন্ন ধরনের অকারেন্স করে, মাদক ব্যবসায়ী এবং এরা সন্ত্রাসী এবং চিহ্নিত চাঁদাবাজ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, কিশোর গ্যাংয়ের হামলার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে হামলা, ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা অভিযোগ দিয়েছে যে কৃষক দলের সভাপতি আছে না, জি, সে অভিযোগ দিয়েছে। আচ্ছা, এই বিষয়ে এখন কি কাউকে গ্রেফতার করতে পেরেছেন? না, এখনো পাইনি, আমরা সার্চিং করতেছি, যেহেতু মুখোশধারী সব মুখ বাঁধা ছিল, তো এগুলো দেখতেছি, আমরা সোর্স লাগাইছি। এসব বিষয়ে জানতে অভিযুক্ত রিয়াজউদ্দিন রিয়াজ, গিয়াসউদ্দিন ও আনিস মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাকিব হাসান, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ দেখিয়ে নতুন মানচিত্র প্রকাশ করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় কানাডার সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র নয় পৃথক মানচিত্র প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে
একটি মানচিত্র শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, ওহ কানাডা, সেখানে যুক্তরাষ্ট্র এবং কানাডাকে একক দেশ হিসেবে দেখানো হয়েছে, রাজ্য সীমানা মুছে ফেলা হয়েছে এবং নতুন এই সত্তায় ইউনাইটেড স্টেট লেখা ছিল। এর আগে অর্থনৈতিক চাপের মাধ্যমে একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। এবার খেলাধুলা সংবাদ। মাঠে বিপিএল এর ধুম চললেও আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফি। সাকিব তামিম খেলবেন তো চ্যাম্পিয়ন্স ট্রফি? কি বলছেন বিসিবি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাঠে চলছে বিপিএল এর ধুম। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় মুখ সাকিব আল হাসান নেই এই আসরে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির বৈশ্বিক আসর। তার আগে দেশি ক্রিকেটারদের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ এবারের বিপিএল। তবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আলো ঝলমলে আসরেই নেই সাকিব। নাম লিখিয়েছেন বুড়োদের লিজেন্ডস লিগে। এদিকে তামিম ইকবাল অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন, কিন্তু এরপর থেকে জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি। কাগজে কলমে অবসর না নিলেও তামিম ইকবাল জাতীয় দলের কেউ নন। এরই মাঝে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে নিয়ে একটি ভিডিওতে বলেছেন তার জাতীয় দলের অধ্যায় শেষ। আর এসব ইস্যুই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত সমর্থকদের মাঝে উস্কে দিয়েছে প্রশ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চলতি মাসের 12 তারিখের মধ্যেই 15 সদস্যের দল আইসিসির কাছে জমা দিতে হবে বিসিবিকে। সেখানে সাকিব এবং তামিম ইকবালকে দেখা যাবে কিনা তা নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে নানা গুঞ্জন। তবে এক নির্বাচক গণমাধ্যমকে জানিয়েছেন প্রাথমিক লিস্ট কবে জমা দিবে বিসিবি নির্দিষ্ট করে কোনো তারিখ এখনো নিশ্চিত করেনি। সাকিব এবং তামিমের খেলা নিয়ে সেই নির্বাচক আরো বলেন, বোর্ডের তরফ থেকে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। সবকিছু নিশ্চিত হয়েই পাঠানো হবে দল। যদিও দল জমা দেওয়ার পরেও কিছুদিন সময় থাকবে পরিবর্তন করার। এর আগে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্রসঙ্গে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন সাকিব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ চলছে। তিনি নিজেও মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাকে ফেরানোর চেষ্টা করবেন। তবে সবার সব চেষ্টার ফল কি হবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারির 19 তারিখ পর্যন্ত। এখন দেখার অপেক্ষা এই দুই তারকাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে কিনা। ডেস্ক নিউজ, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া। 7 বছর পর মা ছেলের দেখা। জুলাই ঘোষণাপত্রে 7 দফা অন্তর্ভুক্তির দাবি সার্জিসের। 15 জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা চান হাসনাত। এবং শেখ হাসিনাকে ফেরত চেয়ে দেয়া কূটনৈতিক চিঠির জবাব দেয়নি ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।